আসবো? দরজায় টোকা দিয়ে কথাটা বলল নাবিল। সুমি অর্থাৎ নাবিলের বাবি তখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। নাবিলের কথার আওয়াজ তার দরজায় ঠোকা পড়ার শব্দ শুনে তৎক্ষণাৎ দরজার দিকে তাকালো সে। নাবিলকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে চেহারায় তৃপ্তিময় একটা হাসি টেনে শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, আরে তুমি, আসো আসো, নতুন বউ, নতুন করে ওয়েলকাম টু মাই রুম। একগাল হেসে ভিতরে এসে বিছানায় পা ঝুলিয়ে সুমির পাশে বসে পড়ে নাবিল। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব বিরাজ করছে। কয়েক সেকেন্ড চুপচাপ থেকে ছাপা হেসে সুমি প্রথমে বলে ওঠে, তো কি মনে করে? কেন আসতে পারি না বুঝি? নাবিলের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে পারো, বাট আমি তো মনে করেছিলাম বউ পেয়ে আমাকেই ভুলে গেছো। আরে তোমাকে কি করি বলি, তুমি যে আমার কি সেটা শুধু আমিই জানি। তোমাকে কি বলতে পারি? তুমিই বলো। সেই ভালো, ভুলে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ইনফ্যাক্ট না ভুলার জন্যই তো এত কিছু করলাম। দুজনের মাঝে নীরবতা বিরাজ করে কিছু সময়। তবে সুমি সে নীরবতাকে দীর্ঘ সময় স্থায়ী হতে দেয়নি। নীরবতার প্রহর কাটিয়ে প্রশ্ন ছুড়ে দেয় নাবিলের উদ্দেশ্যে, আচ্ছা বিয়ে করেছো তো 3 দিন হয়ে গেছে, বউকে কেমন লেগেছে? আই মিন কতটা আপন করতে পেরেছো বাসর রাতে? যদি মেয়ে হিসেবে দেখতে কেমন সেটা জানতে চাও তাহলে বলবো খারাপ না, আর যদি বউ হিসাবে কেমন সেটা জানতে চাই তাহলে বলবো এখনো গ্যারান্টি সহকারে বলতে পারছি না। তার মানে এখনো বাসরটা করতে পারোনি, রাইট? হুম। শব্দ করে হাসলো সুমি। হাসতে হাসতেই বলল, ভেরি আফসোস। আচ্ছা তুমি ক্লোজ হতে চাওনি? আই মিন তুমি কি কাছে টানতে চেয়েছো, নাকি ওই নিচ থেকে দূরে দূরে আছে? জিজ্ঞেস করেছিলাম এখন এসবের জন্য প্রিপেয়ার আছে কিনা। তো কি বলেছে? বলেছে এখন এসবের জন্য মেন্টালি প্রিপেয়ার না, কয়েকদিন সময় চাই। ও, তো তুমি কি বললে? আমার কি মাথা খারাপ যে ও না চাইলে ওর সাথে জোরাজুরি করব? এমনিতেও আমার জন্য তো তুমি আছো আগে থেকেই, যেহেতু পাইকারিতে কেনা আছে, খুচরা দিয়ে কি করব? তুমি যেহেতু আছো, ওর যতদিন সময় লাগে নিক না। আমি এটাই বলেছি, যতদিন সময় লাগে নিতে পারবে। ইউ আর জিনিয়াস। তবে নিচ থেকে যেদিন কাছে টানবে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে নেই। বাহ, এত শখ বাসর করার! বিয়ে যখন করেছি বাসর করার শখ থাকাটা স্বাভাবিক নয় কি? বেশি শখ করো না, তাহলে নিজেই পস্তাবে। দেখা যাক। নাবিল আর সুমি এতক্ষণ মাঝখানে যেটুকু দূরত্ব রেখে কথা বলছিল, সুমি এখন সেটাও দূর করে দিয়েছে। আর একটু নাবিলের কাছে এসে বসে নাবিলের বাহু জড়িয়ে ধরে নাবিলের কাঁধে মাথা রাখলো সুমি। চিন্তিত কণ্ঠে বলল, আচ্ছা নাবিল, এখন তো বিয়ে হয়ে গেছে তোমার, এখন আমাদের দুজনের কি হবে? আমরা আগের মতো থাকতে পারবো তো? বাবা মা কিন্তু আমার থেকে দূরে সরানোর জন্যই তোমার বিয়ে দিয়েছে। এরপরেও তুমি আমার রুমে আসছো, দেখলে বাবা মা তো পুরো বাড়ি মাথায় তুলবে। আমার তোমার বউও কিন্তু বিষয়টা ভালোভাবে নিবে না। তোমাকে বারবার আমার রুমে আসতে দেখলে সন্দেহ করবে সে। এখন কি করবে কিছু ভেবে দেখেছো? মুচকি এসে সুমের গালে আলতো করে হাতের স্পর্শ দিয়ে আবারও হাতটা নিচে নামিয়ে আনে নাবিল। আশ্বস্ত কণ্ঠে বলল, টেনশন করো না, আমি সবটা সামলে নিব। সে তুমি যতই বলো, আমার মনে হয় এখন থেকে আমরা আর আগের মতো ঘনিষ্ঠ টাইম স্পেন্ড করতে পারবো না। আজ হয়তো তোমার বউ নেই বলে আমার রুমে আসতে পেরেছ, বাট ও বাড়ি থেকে চলে আসলে তখন কি এমন করে আসতে পারবে? নাবিল, আমি কিন্তু বলে দিচ্ছি, তুমি আগে যেমন আমাকে সময় দিয়েছো এখনো কিন্তু তেমন সময় দিতে হবে। ইউ নো। না, আমার তোমাকে ছাড়া একটা রাতও একা থাকতে মন চায় না। তোমাকে আমার চাই। তুমি কিভাবে সবটা সামলাবে আমি জানি না, বাট অ্যাট এনি কস্ট আই ক্যান নেভার লস্ট ইউ। কি করবে না করবে পুরোটাই তোমার ম্যাটার। আবারও শব্দ করে হাসলো নাবিল। হাস্যজ্জে বলল, এতটা ডেসপারেট আমার জন্য? সেটা তুমি আজ জানলে? মাঝে মাঝে কিছু বিষয় জানার পরেও জানতে ইচ্ছে করে।
আচ্ছা নাবিল, মাইশা যদি আমার রুমে আসা নিয়ে তোমাকে প্রশ্ন করো তখন কি করবে কিছু ভেবেছ? তাই তো আজ আসলাম। মানে? মানে হলো আজ তো মাইশা বাড়িতে গেছে, মা বলেছে কালকেই নাকি ওকে নিয়ে আসতে হবে। আর তুমি তো জানোই মাইশা চলে আসলে তোমাকে তেমন আগের মতো সময় দিতে পারবো না। তাই ভাবলাম আজ তোমার সাথে একটু একান্ত সময় কাটাই। সুমি এতক্ষণ নাবিলের কাঁধে মাথা রেখে নাবিলের হাত জড়িয়ে ধরে কথা বলল। নাবিলের একটু আগের কথাগুলো শুনে রেগে মেগে সোজা হয়ে বসে পড়ে সে। নাবিলের দিকে তাকিয়ে জাজালো কণ্ঠে বলল, কি? কালকেই নিয়ে আসবে মানে কি? বিয়ের পর বাবার বাড়িতে গেলে কমপক্ষে 4-5 দিন রাখা হয়, আর তুমি বলছো মেশাকে কালকেই নিয়ে আসবে? আজকেই তো গেলাম, কালকেই নিয়ে আসতে হবে কেন? সুমিকে রেগে যেতে দেখেও নাবিল কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, বরং আগের মতো ঠাই বসে থেকে শান্ত কণ্ঠে বলল, কেন সেটা তুমি তো ভালো করেই জানো। বাবা মা হয়তো আমাকে একা রাখাটা ঝুঁকিপূর্ণ মনে করছে। ইউ আর ইন্টেলিজেন্ট। তবে শোনো, মাইশা আসার পরে কিন্তু আমি চাই আমাদের মধ্যে যেন আগের মতো সম্পর্কটা থাকে। অফকোর্স থাকবে, তুমি একদম ভেবো না এটা নিয়ে, মাইশা এসব টেরও পাবে না। তাই যেন হয়। আচ্ছা বাদ দাও এখন এসব, শুধু শুধু হাবিজাবি কথা বলে সময় নষ্ট না করে চলো আমাদের নিজেদের মতো সময় কাটাই। হুম। রৌদ্রোজ্জ্বল সকাল, সূর্যটা নিজস্ব আলো দিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব আকাশে। নাবিলদের ফ্যামিলির সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে মাইশাদের বাড়ির উদ্দেশ্যে মাইশাকে নিয়ে আসবে বলে। নাবিল আর মাইশার বিয়ে হয়েছে সবে 4 দিন হয়েছে, আর গতকালে মাইশাকে বাবার বাড়িতে পাঠানো হয়েছে তথাকথিত নিয়ম বজায় রাখার জন্য, যেটাতে জামাই সহ বউয়ের সাথে যেতে হয়। কিন্তু নাবিল কোনো একটা কাজের বাহানা করে যায়নি। তাই লায়লা হক অর্থাৎ নাবিলের মা মাইশাকে মাত্র একদিনই বাবার বাড়িতে রেখে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তাতে কামাল হোসেন অর্থাৎ নাবিলের বাবাও সম্মতি দেন, কারণ উনি জানেন স্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছে পরিবারের ভালোর জন্যই নিয়েছে। সবাই বেলা 11টার দিকে মাইশাদের বাড়িতে এসে পৌঁছায়। মাইশাদের বাড়িটা গ্রাম সাইডে অবস্থিত, তবে একেবারে যে গ্রাম সাইড তা কিন্তু নয়। বাড়িটা জেলা পর্যায়ে পড়েছে, যার দরুন এই বাড়িটার আশেপাশে যেমন গ্রামের একটা সৌন্দর্য আছে, তেমনি বাড়ির ভিতরে এবং বাইরে আধুনিকতার ছোঁয়া রয়েছে। দুটো মিলিয়েই মাইশাদের বাড়িটা বেশ লাগছে। নাবিলরা দুপুরের খাবার খেয়ে হালকা কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেলের দিকে মাইশাকে সাথে করে বেরিয়ে পড়ে। যেহেতু নাবিলদের বাসা আর মাইশাদের বাড়ির মধ্যকার দূরত্ব প্রায় 3 ঘন্টা, তাই বাসায় আসতে আসতে সবার সন্ধ্যা পার হয়ে গিয়েছে। ভাগ্যিস ফ্রিজে অল্প কিছু রান্না করা ছিল, তাই আর কষ্ট করে লায়লা হকের রান্না করতে হয়নি। হয়তো সন্ধ্যার পর বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে ওনাকে সেই রান্নাঘরে ঢুকতে হতো, কারণ ওনার বড় বৌমা তো নবাবের বেটি, যে কিনা কখনো রান্নাঘরের চৌকাঠ পার হতে নারাজ। সারাদিনের জার্নিতে ক্লান্ত হয়ে পড়ায় সবাই 8:30 বাজতে খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। মায়ের রুমে এসেই ওয়াশরুমে ঢুকে গেল, বেরিয়ে আসলো খানিক বাদে। নাবিল তখন শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মায়ের এসে বিছানার একপাশে শুয়ে নাবিলের দিকে তাকালো, নরম স্বরে বলল, এতটা পথ জার্নি করেছেন, তার উপর সারাদিন এতটা দখল গিয়েছে, টায়ার্ড লাগছে না? না ঘুমিয়ে মোবাইল টিপছেন কেন? ঘুমিয়ে পড়ুন, নয়তো শরীর খারাপ করবে। মাইশার কথা শুনে নাবিল এক পলক তাকালো মাইশার দিকে, অতঃপর কিছু একটা ভেবে মোবাইলটা বালিশের পাশে রেখে সেও এবার মাইশার দিকে দৃষ্টি গোচর করলো। সাথে সাথে দুজনে চোখাচোখি হয়ে গেল, তবে সেটা ক্ষণিকের জন্য, কারণ ক্লান্ত থাকায় দুজনেই চোখ জোড়া বন্ধ হয়ে এসেছে অবিলম্বে। কারো সাথে কারো কথা বলার ইচ্ছাটা বোধহয় আজ রাতের জন্য ক্লান্তিতে চাপা পড়ে গেছে। আজ খুব ভোরেই উঠে গিয়েছে মাইশা ফজরের নামাজ আদায় করবে বলে। নামাজ শেষ করে যখন দেখলো বাসার কেউ এখনো সজাগ হয়নি, তখন মনে মনে ভাবলো সকালের নাস্তাটা রেডি করে ফেলবে সে। যেই বাবা সেই কাজ। মাইশা দ্রুত সবার জন্য সকালের নাস্তা বানিয়ে ফেললো, তারপর একে একে সবার ঘরে গিয়ে মর্নিং চা দিয়ে আসলো। লায়লা হক আর কামাল হোসেন সবে নামাজ শেষ করে বিছানায় বসেছিলেন। মাইশাকে সকাল সকাল চা নিয়ে রুমে আসতে দেখে লায়লা হক আর কামাল হোসেন দুজনেই বেশ অবাক হলেন। মাইশা সবে এই বাড়িতে এসেছে, বিয়ে হয়েছে এখনো 7 দিনও হয়নি, আর তার আগেই কিনা রান্নাঘরে চলে গেছে। তবে অবাকের চেয়েও খুশি হয়েছে বেশি, কারণ সুমি কখনই এভাবে সকাল সকাল উঠে নাস্তা বানায়নি। নাস্তা বানাবে কি, 10টার আগে তো ঘুম থেকেই উঠে না।
সে, তাই মাইশার কাজে শ্বশুর শাশুড়ি দুজনেই বেশ খুশি হলেন। গুড মর্নিং, উৎফুল্ল কণ্ঠে বলল মাইশা। বৌমা, তুমি এত সকাল সকাল? শ্বশুরের কথায় সৌজন্য হাসল মাইশা। শ্বশুর শাশুড়ি দুজনের হাতে 2 কাপ চা ধরিয়ে দিয়ে বিনীত কণ্ঠে বলল, আপনাদের জন্য চা আনলাম বাবা। তুমি কেন সকাল সকাল রান্নাঘরে গেলে মা? সবে বিয়ে হয়েছে, তোমার এখনো রান্নাঘরে যাওয়ার সময় হয়নি। যার হয়েছে সে যাচ্ছে না, তুমি কেন কষ্ট করছো? শাশুড়ির কথায় মুচকি হাসে মাইশা, বিনীত কণ্ঠে বলে, আরে মা, এটা এমন কি আর কাজ যে আমার কষ্ট হবে? আপনারা শুধু শুধু ভাবছেন আমার কোনো কষ্ট হয়নি। তারপরেও মা, তোমাদের সবে বিয়ে হয়েছে, এত সকাল সকাল ওঠার প্রয়োজন নেই। তোমার এখন নাবিলকে সময় দেওয়া উচিত। আমি চাই তুমি শুধু নাবিলকে সময় দাও। আচ্ছা, ও কি উঠেছে? না মা, আমি ওনার জন্য সানি রুমে যাব এখন, তখন ডেকে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে নাবিলের কাছে যাও। চায়ের কাপে চুমুক দিতে দিতে কামাল সাহেব মুচকি হেসে বললেন, বৌমা, চাটা কিন্তু দারুণ হয়েছে। তোমার শাশুড়ির হাতে তেতো চা খেতে খেতে মুখটা একেবারে জ্বালাফালা হয়ে গেছে। আজকে অনেক দিন পর চা খেয়ে শান্তি পেলাম। থ্যাঙ্কস মা। মাইশা মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। শ্বশুর শাশুড়ি রুম থেকে বেরিয়ে সুমির রুমে চা সহ নিয়ে এসে সবশেষে নাবিলের কাছে আসলো। নাবিল তখনও হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। নাবিলকে এভাবে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোতে দেখে মাইশা মুচকি হেসে চায়ের কাপটা সেন্টার টেবিলের উপর রেখে নাবিলের পাশে গিয়ে বসলো। নাবিলকে একবার পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেখে নিয়ে নিচু স্বরে ডাক দিল, নাবিল, নাবিল, নাবিল উঠুন। নাবিল, সকাল হয়ে গেছে তো, অফিসে যাবেন না? মাইশার এমন নরম স্বরের আলতো ডাকগুলো কেন যেন নাবিলের কান বেদ করে মস্তিষ্কে গিয়ে পৌঁছালো। যেখানে মায়ের চিল্লানোতেও ঘুম হালকা হয় না, সেখানে মাইশার আস্তে আস্তে ডাকগুলো কেন যেন নাবিলকে সজাগ করতে বাধ্য হয়েছে। নাবিল আদো আদো চোখ খুলে তাকালো, আর তাকাতেই চোখের সামনে মাইশাকে চোখে পড়লো। মাইশা মুচকি এসে তাকিয়ে আছে ওর দিকে। সকাল সকাল এমন স্নিগ্ধ মায়াবী মাইশাকে দেখে নাবিলের মুখেও হাসি ফুটেছে। আসলে মাইশা সুন্দরী, এমন যেমন পর্ষা তেমন চেহারায় মায়া, আর তার উপর চেহারার মুচকি হাসি ঝুলিয়ে রেখেছে। সব মিলিয়ে মাইশাকে অন্যরকম সুন্দর এবং আবেদনময় লাগছে, যেটা দেখে যে কোনো পুরুষের সকালটা অনেক বেশি সুন্দর এবং স্নিগ্ধময় হতে বাধ্য। নাবিলকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাইশা গলা ঝেড়ে বলে উঠল, উঠুন, চা খাবেন। নাবিল নিজের অবস্থা বুঝতে পেরে মাথা চুলকে মুচকি হাসলো। আলতো হেসে বলল, চা কি খাওয়ার জিনিস? মাইশা বেশ অবাক হলো নাবিলের কথা শুনে। নাবিল এসব কি বলছে? চা খাওয়ার জিনিস নয় মানে? তাহলে কিসের জিনিস? কোটি কোটি মানুষ যে চা খাচ্ছে, চাকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করছে, সেসব কি? মাইশা নিজের ভিতর ছাপা কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেললো, চা কি খাওয়ার জিনিস? এই প্রশ্নের মানে কি? চা কে মানুষ না খেয়ে ফেলে দেয় নাকি? নাবিল মুচকি এসে 2 হাত মাথার নিচে রেখে সোজা হয়ে শুয়ে মাইশার দিকে তাকালো, হেসে বলল, তোমাকে কে বলেছে চা খাওয়ার জিনিস? চা হচ্ছে একটা পানীয়, আর তাই এটা খাওয়ার নয়, পান করার জিনিস, বুঝলে? মাইশা এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ও এই ব্যাপার। আপনি যেভাবে জিজ্ঞেস করলেন চা কি খাওয়ার জিনিস, আমি তো পুরো কনফিউজড হয়ে গিয়েছিলাম। ভাবলাম তাহলে যারা চা খায় তারা কি কোনো রকম গরু ছাগল? মাইশা, তোমাকে যতটা ইনোসেন্ট ভেবেছি তুমি কিন্তু ততটাও ইনোসেন্ট নও, দুষ্ট আছো অনেক। সেটা আমি ছোটবেলা থেকে। আচ্ছা এখন উঠুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। নাবিল একবার চায়ের কাপের দিকে তাকিয়ে আবারও মাইশার দিকে তাকালো। বলুন, চা কি তুমি বানিয়েছো? জি। তাহলে আমি খাবো না। মাইশা বেশ অবাক হলো। নাবিল কেন বললো যে ও বানিয়ে আনলে খাবে না? ও কি চা খারাপ বানায় নাকি যে নাবিল ওর বানানো চা খাবে না বলছে? মাইশা আর না পেরে অবাক কণ্ঠে জিজ্ঞেস করেই ফেলল, কেন? আমি বানিয়ে আনলে প্রবলেম কি? আমার চা কি খেতে খারাপ হবে ভেবেছেন যে খাওয়ার আগে খাবেন না বলছেন? আমি কখন বলেছি যে তোমার চা খারাপ? আমি জানি তোমার বানানো চা দারুণ হবে, তাহলে খেতে প্রবলেম কোথায়? প্রবলেম তোমার চাতে নয়, প্রবলেম তুমি নিজেই। প্রবলেম তোমার। নাবিলের কথাটা
যেন মায়েশার বুকে তীরের মতো গিয়ে বিঁধল। মায়েশা নিজেই প্রবলেম মানে নাবিল কি বলছে এসব? তাহলে কি নাবিল ওকে প্রবলেম মনে করে? কথাগুলো ভাবতে মায়েশার চোখগুলো জলে ভরে উঠেছে মুহূর্তে। এই বেরোবে বলে নাবিল এতক্ষণ সিরিয়াস ভাবে নিয়ে কথাগুলো বলার চেষ্টা করলো। মায়েশা চলচল চোখ দেখে আর সিরিয়াস আর অভিনয়টা করতে পারলো না সে। আচমকায় জোরে হেসে দিল সে। নাবিলকে আচমকা হাসতে দেখে মায়েশার যেন আরো বেশি কান্না আসতে চাইছে। নাবিল হাসতে হাসতে শোয়া থেকে উঠে মায়েশার মুখোমুখি বসলো। ফের দুই হাতে মায়েশার মুখটা ধরে আদুরে গলায় বলল, এই পাগলি, এমন আপসেট হওয়ার কি আছে? দেখো তো মুখটা কেমন প্যাকাশে করে ফেলছে। আরে বাবা, আমি তো মজা করছিলাম। সিরিয়াস তুমি না বলেছি। এত মন খারাপ করার কি আছে? দাও চা দাও। বউয়ের হাতের ফার্স্ট চা খাবো। আমার ভাবতেই তো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। নাবিলের কথায় মায়েশার মুখে হাসি ফুটলো মুহূর্তে। মুচকি হেসে বলল, সত্যি আপনি আমার বানানো চা খাবেন? এই যাও, একটু খাওয়ার ইচ্ছে হয়েছিল, এখন চলে গেছে। আবার না করছেন কেন? তুমি আমাকে সেই আপনি আপনি করে বলে যাচ্ছ। তো বলেই যাচ্ছ। আমাদের সম্পর্কটা কি আপনি করে বলার মতো সম্পর্ক? হ্যাঁ, মানে না আসলে। আগে তুমি করে সম্বোধন করো, দেন আমি তোমার বানানো চাটা পান করব। আদারওয়াইজ আই ডোন্ট ড্রিঙ্ক টি। মাইশা এতক্ষণ বসে বসে কথা বলছিল। নাবিলের এবারের বলা কথাগুলো শুনে হুট করে উঠে দাঁড়িয়ে গেল সে। মাইশাকে দেখে বোঝা যাচ্ছে না সে কি অবাক হয়েছে নাকি রেগে গেছে। ইচ্ছে তো করছে চায়ের কাপটা তোমার হাতে নয়, তোমার মাথায় ডালতে। আরে বাহ, এত তাড়াতাড়ি আপডেট হয়ে গেলে! আমি তো ভাবলাম ইনোচিন্টি করা যাবে না। বাট তুমি তো অনেক ফাস্ট বেরোলে। গুড, ভেরি গুড। এখন চাটা দাও তো। এখন আপাতত হাতে দাও। কজ বউয়ের হাতে ফার্স্ট চা বলে কথা, স্বাদটাই অন্যরকম হবে না? তবে তুমি চাইলে পরের বার এক বালতি বানিয়ে নিয়ে এসো। আমি নিজেই গোসল করে নিব, তোমার কষ্ট করে আর মাথায় ডালতে হবে না। আরে বাহ, এত তাড়াতাড়ি আপডেট হয়ে গেলে! হুম, শখ কথা। ওনার জন্য আমি এক বালতি চা বানিয়ে নিয়ে আসবো। আমার জন্য খেয়ে দেওয়ার কাজ নেই। এই নিন আপনার চা। নাবিল মায়েশার দিকে চোখ পাকিয়ে তাকাতেই সাথে সাথে মায়েশা বলে উঠল, না মানে তোমার চা। এই নাও তোমার চা, খেয়ে আমাকে উদ্ধার করো। নাবিল মুচকি এসে মায়েশার থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে নাবিলের মুখটা স্বাভাবিকের চেয়ে অন্যরকম হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই নাবিলের চাটা ভালো লেগেছে বলে মুখটা এমন করেছে, নাকি খারাপ হয়েছে বলে। মায়েশা তো নাবিলের মুখ দেখে চেহারাটা বিদু করে ফেলেছে। মায়েশার মনে হচ্ছে চাটা নাবিলের পছন্দ হয়নি, তাই সে আমতা আমতা গলা বললি, কি কি হলো, চাটা ভালো হয়নি? নাবিল মুখে তুলে তাকালো মায়েশার দিকে, বলল, আচ্ছা মায়েশা, তুমি চা বানানোটা কার থেকে শিখলে বলো তো? কেন, কি হয়েছে? তার মানে চাটা খুব খারাপ হয়েছে না? আসলে আমি নিজেই চা বানানোটা শিখেছি। প্লিজ চাটা ছুঁড়ে মেরো না। আরে পাগলি, আমি চাটা ছুঁড়ে মারবো কেন? এত মজার চা কি কেউ ফেলে দেয়? ট্রাস্ট মি, আমি সত্যি বলছি, চাটা দারুণ হয়েছে। আমার মনে হচ্ছে আমি এই প্রথম মনের মতো একটা চা খাচ্ছি। যদিও মাও অনেক ভালো চা বানায়, বাট তোমার চাতে স্পেশাল কিছু আছে, হয়তো বউয়ের হাতের বলে। তুমি পারো বটে। আমার মনে হয়েছিল আমি চাটা খারাপ বানিয়েছি, হয়তো বাসার সবার পছন্দ হলেও তোমার ভালো লাগেনি। কিন্তু না, আমি তো ভুলেই গিয়েছিলাম যে ছেলেরা প্লাট করা জিনিসটাতে খুবই এক্সপার্ট। তুমি চা খেয়ে চায়ের কাপটা সহ খেয়ে নিও, কারণ আমি আর তোমাকে চা দিব না, তুমি চাইলেও না। বলেই মাইশা রাগ করার ভান করে রুম থেকে চলে গেল। নাবিল কয়েকবার ডাকার পরেও দাঁড়ায়নি সে, সোজা রুম থেকে বেরিয়ে গেল। মাইশা মাইশা, আরে শুনো না। যা বাবা, চলে গেল। নাবিল মায়েশা যাওয়ার দিকে তাকিয়ে হালকা হাসলো। তবে মায়েশা রাগ করেনি, শুধু নাবিলের সামনে একটু রাগার ভান করেছে মাত্র। বেশ কিছুক্ষণ পর নাবিল ফ্রেশ হয়ে একেবারে অফিসের জন্য রেডি হয়ে তারপর নিচে নামলো। যেহেতু নাবিল একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তাই 9টার আগেই তাকে অফিসে পৌঁছাতে হয়। সরকারি কোম্পানি হইলে হয়তো 9টার পরে গেলেও প্রবলেম হতো না, কারণ সরকারি অফিসগুলোতে 10টায় হাজিরা নেওয়া হয়, কিন্তু প্রাইভেট কোম্পানি হয় সেটা আর হয় না।
9টা বাজতেই নিজেকে বসের সামনে প্রেজেন্ট করতে হয়। নাবিল সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ ডাইনিং এ চোখ পড়তে অবাক হলো, তবে একটু আধটু অবাক নয়, বেশ অবাক হয়েছে। আর অবাক হবে না ভাই কেন? যে সুমি দিনে 10টা বাজার আগে ঘুম থেকে উঠতো না, সে আজ 8টার আগে ডাইনিং এ। নাবিল সেখানে দাঁড়িয়ে থেকে মিনিট দুয়ের সুমির দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ডাইনিং এর দিকে এগিয়ে গেল। বাবা মা আর ভাবিকে দেখে হেসে গুড মর্নিং উইশ করলো। গুড মর্নিং অল। গুড মর্নিং। আজ খুব বেশি খুশি খুশি লাগছে মনে হচ্ছে। নাবিল বাবার পাশে চেয়ারটা টেনে বসতে বসতে বলল, নাথিং লাইক ডেট। এমনি মনে হচ্ছে। হয়তো হয়তো সুমির কণ্ঠের তাচ্ছিল্যতায় ইতিমধ্যে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তবে অন্য পরিবারদের মতো এখানে বাড়ির বউদের দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার সার্ভ করতে হচ্ছে না, কারণ নাবিলের বাবা মা কারো পছন্দ নয় সেটা। ওনাদের কথা হচ্ছে সবার হাত আছে, তাই যারটা সে নিজে নিয়ে খেতে পারবে, কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না সার্ভ করার জন্য। নাবিল খাবার মুখে দিয়ে চিবিতে চিবিতে বলল, আচ্ছা আজ কি কোথাও আম গাছে কাঁঠাল ধরে গিয়েছে? নাবিলের এমন অদ্ভুত প্রশ্ন শুনে সবাই খাওয়া ছেড়ে অবাক হয়ে নাবিলের দিকে তাকালো। সবার অদ্ভুত চাহনি দেখে নাবিলও এবার খাওয়া বন্ধ করে তাকালো সবার দিকে। লায়লা হক অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, নাবিল তুই কি ঘুমের মধ্যে আজ আম গাছে কাঁঠাল ধরতে দেখেছিলি? না তো, তাহলে এমন পাগলের মতো প্রশ্ন করছিস কেন? আরে মা, সে তো আমি ভাবিকে আজ সকাল সকাল ডাইনিং রুমে দেখেছি বলেই প্রশ্নটা করেছি। যে মানুষটা সকাল 10টার আগে ঘুম থেকেই উঠতো না, সে কিনা আজ 7:45-এ ডাইনিং এ। তাই আমার মনে হলো আজ হয়তো আম গাছে কাঁঠাল ধরে গিয়েছে। নাবিলের মা এতক্ষণ আগ্রহ নিয়ে প্রশ্নটা করার কারণ জানতে চাইলে এখন নাবিলের কথাগুলো শুনে ওনার মুখের ভাবটা নিমিষেই পাল্টে গেল। মুখে একরাশ রাগ মেখে বলে উঠলেন, খাবার টেবিলে বসে বেশি কথা বলতে নেই, সেটা বোধ হয় জানিস না। যত সব আজাইরা কথা না বলে চুপচাপ খাওয়া শেষ কর। লায়লা হককে হঠাৎ রেগে যেতে দেখে সবাই অবাক না হলেও মাইশা বেশ অবাক হয়েছে। উনি হঠাৎ এমন রেগে কেন গেলেন সেটাই বুঝে আসছে না মাইশার। যদিও জিজ্ঞেস করতে ইচ্ছে হয়েছিল কেন মা এমন রেগে গিয়েছে, কিন্তু ওর এখানে কোনো কথা বলা বেমানান মনে হয়েছে, তাই কিছু বলল না। নাবিলা আর কিছু বলেনি, সবাই যে যার মতো করে খেতে লাগলো। মাইশা মা। শাশুড়ির ডাকে মাইশা খেতে খেতে শাশুড়ির দিকে তাকালো। সৌজন্য হেসে বলে, জি মা, কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি বলতে চাইছি যে তুমি কাল থেকে আর সকাল সকাল কিচেনে যেও না মা। আমি চাই কিচেনে সময় না দিয়ে নাবিলকে সময় দাও। কিচেনে আমি সময় দিব, তুমি শুধু আমার ছেলেটাকেই সময় দাও। ও যতক্ষণ অফিস না যায় আমি চাই ততক্ষণ তুমি ওকে সময় দাও, বুঝতে পেরেছো? মাইশা শাশুড়ির মুখের উপর কিছু বলার জন্য আর সাহস পায়নি, তাই ছোট করে জবাব দিল, জি মা। যদিও মাইশার বলতে ইচ্ছে হয়েছিল স্বামী বাসায় থাকা অবধি স্বামীর সাথে রুমে বসে থাকাটা যেমন কেমন খারাপ দেখায় না মা। অন্য সব ফ্যামিলিতে তো এটা নিয়ে কানা গুসা হয়, আর এখানে তার সম্পূর্ণ উল্টো। মাইশার কেমন যেন অস্বস্তি হতে লাগলো, কিন্তু কিছুই করার নেই। শাশুড়ি যখন বলেছে ওকে মানতেই হবে, কারণ মাইশা এই কয়দিনে এটা পরিষ্কার বুঝে গিয়েছে যে শাশুড়ির কথাই এই বাড়িতে ফাইনাল কথা। ওনার কথার পিঠে আর কেউ কোনো কথা বলে না, তাই সেও আর কিছু বলার সাহস করল না। হয়তো শাশুড়ি যেটা বলছে তার ভালোর জন্যই বলছে, তবে মাইশার জানা নেই আগে কোনো ফ্যামিলিতে এমন করে কোনো শাশুড়ি কোনো বউকে বলেছে কিনা। মাইশার মনে হচ্ছে এই প্রথম বউ যাকে শাশুড়ি রান্নাঘর ছেড়ে স্বামীকে সময় দিতে বলছে। বেশিরভাগ ফ্যামিলিতে তো দেখা যায় বউ কাজে ফেলে একটু স্বামীর সাথে কথা বলেছে বলে শাশুড়ি ঘরের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়, মুখ দিয়ে যা নয় তাই বলে। আজকালকার মেয়েদের নাকি লজ্জা শরম কিছু নেই। এখনকার মেয়েরা নাকি আধুনিক হতে হতে নির্লজ্জ হয়ে গেছে। আজকালকার মেয়েরা স্বামী ছাড়া আর কিছুই বুঝে না, স্বামীর সাথেই সিফকে থাকে, আরো কত কি। আসলে আমাদের সমাজে কিছু কিছু মহিলাদের সেন্স অফ হিউমারটা এতটাই কমে গিয়েছে যে স্বামীর সাথে বসে স্ত্রী একটু কথা বললেই ভাবে আজকালকার ছেলেগুলো বউয়ের আসলে ঢুকে থাকে, নয়তো বা ভাবে আজকালকার মেয়েগুলো স্বামীর সাথে সিফকে থাকে। আসলে তারা বাড়ির বউকে কখনো মেয়ে ভাবতেই পারে না, বরং তারা বাড়ির বউ আর নিজেদের মাঝে এমন একটা শক্ত দেয়াল তুলে দেয় যেন ভারত পাকিস্তানের সীমানা। শাশুড়ির সাথে গল্প করে আর শাশুড়ির হাতে হাত লাগিয়ে হালকা পাতলা কাজের মধ্যে দিয়ে মাইশার দিনটা কেটে গিয়েছে। যদিও শাশুড়ি অনেক বারণ করেছিল মাইশাকে ও যেন রান্নাঘরে পড়ে না থেকে রুমে গিয়ে রেস্ট নেয়, যেখানে সুমি বড় বউ হওয়া সত্ত্বেও কোনো কাজে হাত না দিয়ে রুমে বসে থাকে, সেখানে মাইশা তো এই বাড়িতে এসেছে মাত্র কয়েকদিন হলো।
আর নতুন বউ হিসেবে ওর রুমে থাকাটাই স্বাভাবিক, কিন্তু মাইশা তা না করে সারাদিন শাশুড়ির সাথে থেকেছে। লায়লা হোক বেশ খুশি মাইশার আচার ব্যবহার দেখে। উনি তো এমনই একটা বউ চেয়েছিলেন তার ছেলের জন্য, আর ভাগ্যক্রমে পেয়েও গেলেন। এখন সামনে সবকিছু ভালো মতো হলেই হয়। সন্ধ্যা 7টা নাগাদ নাবিল বাসায় ফিরল। কলিং বেল ছাপতে একবার রিং পাওয়ার সাথে সাথে কেউ একজন এসে দরজাটা খুলে দিয়েছে। নাবিল একটু অবাক হলো। যেখানে প্রতিদিন 5-6 বার কলিং বেল বাজালেও দরজা খোলানো যায় না, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়েছে, সেখানে আজ একবারে দরজা খুলে গেল। নাবিলকে আজ কষ্ট করে দাঁড়িয়ে না থাকতে দিয়ে দরজা খুলে দেওয়া মহৎ ব্যক্তিটাকে সেটা দেখার জন্য সামনে তাকাতেই দেখলো মাইশা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। মাইশা কেমন হাসি মুখে দেখে কেন জানি নাবিলের মুখে এক সিলতে হাসি ফুটলো মুহূর্তে। ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে আসবে? অবশ্য তুমি দাঁড়িয়ে থাকতে চাইলে হতাশ করবো না তোমাকে, যেমন দরজাটা লাগিয়ে সোজা রুমে চলে যাবা, আর তুমি যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকুন। তাই নাকি? তা নয়তো কি? নাবিল বাঁকা হেসে 2 কদম সামনে এগিয়ে গেল। মাইশা নাবিলের মুখোমুখি দাঁড়িয়েছিল, যার দরুন নাবিলের 2 কদম এগিয়ে আসাতে মাইশা চটজলদি 2 কদম পিছিয়ে যেতে হয়েছে। নাবিল যে ওর সোজাসুজি সামনে পা ফেলবে সেটা মাইশার ধারণাতেই ছিল না, যার ফলে মাইশা দ্রুত পিছাতে গিয়ে কিছু একটার সাথে পা লেগে পড়ে যেতে চাইলো। মাইশা তো ভয়ে চোখগুলোই বড় বড় করে ফেলেছে, কিন্তু নাবিল পড়তে দিলেই তো পড়বে। মাইশা যেই না একটু পিছন থেকে হেলে পড়েছে, অমনি নাবিল মাইশাকে দূরে ফেললো। তবে সিনেমাটিক স্টাইলে মাইশার কোমর ধরে নয়, মাইশার হাত টেনে ধরে। মাইশা নিজের হাত নাবিলের হাতের মুঠোয় বুঝতে পেরে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। উফ, আর একটু হলে তো পড়ে যেতাম। এভাবে কেউ এগিয়ে আসে কেন? তুমি তো জিজ্ঞেস করলে বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসবো, তাই তো ভিতরে আসলাম। বলা তো যায় না, আবার যদি তুমি সত্যি সত্যি আমাকে বাইরে রেখে দরজা বন্ধ করে দাও? তাই বলে এভাবে সোজা আমার সামনে পা রাখবে? পাশ দিয়ে যাওয়ার জায়গা ছিল না বুঝি? জায়গা ছিল, বাট আমার ইচ্ছা ছিল না। তোমার সাথে কথা বলাটাই বেকার। নাবিল হেসে কিছু বলতে যাবে, ঠিক তখনই নাবিলের চোখ গেল উপরের দিকে। সাথে সাথে নাবিলের মুখের হাসিটা বিলীন হয়ে গেল, কারণ উপরের বারান্দায় দাঁড়িয়ে সুমির রাগী চোখে তাকিয়েছে ওর দিকে। নাবিলের বুঝতে দেরি হলো না, সুমি এতক্ষণ ধরে ওদের মাঝে বলা সব কথাগুলো শুনেছে, আর তাই এমন রেগে বোম হয়ে আছে। মাইশা যেন ব্যাপারটা খেয়াল না করে, তাই নাবিল দ্রুত সুমির দিক থেকে চোখ সরিয়ে মাইশার দিকে তাকালো। মিকি হেসে বলল, কি বললে তুমি? আমার সাথে কথা বলাটাই বেকার, তাই না? কোনো সন্দেহ আছে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা বলা যেহেতু বেকার, তাহলে আমার সাথে আর কথা না বলে তুমি বরং আমার জন্য 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে রুমে এসো। আমি রুমে যাচ্ছি। ওকে জনাব, আপনি রুমে যান, আমি শরবত নিয়ে আসছি। নাবিল হাসূচক মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মাইশাও কিচেনের দিকে চলে গেল। তবে কিচেনে যাওয়ার সময় উপরের দিকে তাকাতে ভুল করলো না, কারণ ওই দিকে তাকিয়েই তো নাবিলের হাসিটা উড়ে গিয়েছিল। তবে মাইশা ভেবেছিল উপরে শ্বশুর-শাশুড়ি কেউ দাঁড়িয়ে আছে, আর ওনাদের দেখে নাবিল লজ্জা পেয়ে হাসিটা লুকিয়ে নিয়েছিল। কিন্তু উপরে ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা একটু অবাক হলো। নাবিল সুমিকে দেখে এমন উপস্থিত হয়ে গিয়েছিল কেন, সেটাই মাইশার বুঝে আসছে না। ভাবিরা তো এসব বিষয়ে দেবরকে সাহায্য করে, আর ছেলেরাও এসব সেনসিটিভ বিষয়গুলো সম্পর্কে নাকি ভাবিদের কাছ থেকে আইডিয়া নেয়, কিন্তু এখানে উল্টোটা হলো কেন? সুমিকে দেখে নাবিল এমন উপস্থিত হয়ে গেল কেন? কথাগুলো ভাবতে ভাবতে মাইশা কিচেনে চলে গেল। তবে বেশি সময় ধরে ভাবলো না বিষয়টা নিয়ে। হয়তো নাবিল একটু লাজুক টাইপের, আর তাই হয়তো সুমিকে দেখে এমন উপস্থিত হয়ে গেছে। মাইশা ভাবনাটা ঝেড়ে ফেলে দিয়ে নাবিলের জন্য শরবত বানানোতে মনোযোগ দিল। নাবিল উপরে উঠে সুমিকে পাশ কাটিয়ে সোজা রুমের দিকে চলে যাচ্ছিল, কিন্তু 2 কদম যেতেই সুমি নাবিলের সামনে এসে দাঁড়ালো। সুমিকে হুট করে এমন সামনে দাঁড়িয়ে পড়তে দেখে নাবিলও থেমে গিয়ে তাকালো সুমির মুখের দিকে। রাগী গলায় বলল, কি হলো? এভাবে সামনে এসে দাঁড়ালে কেন? বাবা মা কিংবা মাইশা দেখলে কি হবে বুঝতে পারছো? মাইশাকে না হয় কিছু একটা বলে বুঝিয়ে দিলে সে বুঝবে, কিন্তু বাবা মা, তারা তো আমাদের দুজনকে এভাবে একসাথে দেখলে পুরো বাড়ি মাথায় তুলবে। সরো সামনে থেকে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর আমি সরব। নাবিল চারপাশে একবার তাকিয়ে দ্রুত গলায় বলল, তোমার আবার কি প্রশ্ন? প্রশ্ন করো আর যাই করো, তাড়াতাড়ি করে সামনে থেকে সরো। ওর সাথে এভাবে হেসে হেসে কথা বলার কি প্রয়োজন ছিল? আর এত ক্লোজ হয়ে দাঁড়িয়েছিলে কেন ওর সাথে?
বোকার মতো কথা বলো না। তুমি কি চাও মাইশা এই বাড়িতে আসতে না আসতে আমাদের সম্পর্কটা জেনে যাক? আমি সেটা কেন চাইবো? তাহলে এমন কথা বলার আর কখনো বলতে এসো না আমায়। বুঝতেছো না কেন? মাইশার সাথে নর্মাল বিহেভ না করলে মাইশা সন্দেহ করবে আমাদের। আর তুমি নিশ্চয়ই চাও না মাইশা আমাকে সন্দেহ করে ডিফিকাল্ট বউদের মতো ওর সাথেই রুমে বন্দি করে রাখো। মোটেও না। তাহলে এখন সরো আমার সামনে থেকে। আমি জানতাম তুমি আমাকে দাঁড় করিয়ে এসব প্রশ্ন করবে, তাই আমি ওকে সাদা পানি আনতে না বলে শরবত বানিয়ে আনতে বলেছিলাম, যাতে ও একটু দেরি করে আসে আর আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে যেতে পারি। দেখি সরো, মায়েশার শরবত নিয়ে আসতে দেরি লাগবে না। নাবিলের কথায় যুক্তি খুঁজে পেয়ে নাবিলের সামনে থেকে সরে দাঁড়ায় সুমি। নাবিল আর কিছু না বলে সোজা রুমে চলে গিয়েছে। খানিক বাদে মাইশা শরবত নিয়ে রুমে আসলো। ততক্ষণে নাবিল ফ্রেশ হয়ে অফিসের ফর্মাল ড্রেস চেঞ্জ করে টি শার্ট আর ট্রাউজার পরে নিয়েছে। এই নাও তোমার শরবত। মাইশাকে দেখে মুচকি হেসে মাইশার হাত থেকে গ্লাসটা নিয়ে এক চুমুকে সব পানি খেয়ে নেয় নাবিল। তারপর গ্লাসটা আবারও মাইশার দিকে বাড়িয়ে দেয়। একি এভাবে এক চুমুকে কেউ পানি শেষ করে? পানি 3 ঢুকে খেতে হয় জানো না? উফস, মনে ছিল না। আসলে এত বেশি পানির পিপাসা লাগছিল যে গ্লাসটা মুখ থেকে নামাতে ইচ্ছে হয়নি। পরের বার থেকে যেন মনে থাকে। নাবিল ব্রুকুসকে মাইশার দিকে একদম সামনে গিয়ে দাঁড়ালো। ফের 2 হাত মাইশার কাঁধের উপর দিয়ে মাইশার গলার পিছন দিয়ে ঘিরে রাখলো। এক কথায় মাইশার গলা জড়িয়ে ধরেছে বলা চলে। এরপর মুখটা একদম মাইশার মুখের কাছে নিয়ে গিয়ে বাঁকা হেসে বলল, ম্যাডাম কি আমায় আদেশ দিচ্ছেন নাকি উপদেশ, কোনটা? নাবিলের কাজে মাইশা কোনো রকম বিতু কিংবা সংকুচিত হলো না, বরং নিজেকে তটস্থ করে নাবিলের চোখে চোখ রেখে স্বাভাবিক গলায় বলল, আমার কি সেই দুঃসাহস আছে যে স্যার মহাশয়কে আদেশ কিংবা উপদেশ দিব? না আদেশ দিচ্ছি আর না উপদেশ দিব। জাস্ট রিকোয়েস্ট করছি, দয়া করে আমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করবেন জনাব। নাবিল মুচকি হেসে মাইশার চোখের দিকে তাকিয়ে রইল। মাইশা এত সুন্দর করে কথা বলছিল যে কথা বলার ফাঁকে ফাঁকে 2 ঠোকের উঠানামা আর ক্ষণে ক্ষণে চোখের পলক পড়া সব মিলিয়ে নাবিলের যেন ঘোর লেগে আছে। ঘোর লাগা চাহনিতে তাকিয়ে আছে মাইশার দিকে। নাবিলের ব্যাপারটা বুঝতে পেরে ঠোঁট কামড়া হাসলো মাইশা। নাবিলকে এভাবে দেখতে ওর বেশ লাগছে। মাইশা জানে নাবিল ওকে ওর অনুমতি ছাড়া স্পর্শ করবে না। আর নাবিল সেটা বিয়ের দিনই বলে দিয়েছে। কিন্তু পুরুষ মানুষের মন কখন কোন দিকে মন নেয় বোঝা দেয়। মাইশা যখন দেখলো নাবিল মুখটা একটু একটু করে ওর দিকে নিয়ে যাচ্ছে, তখনই নাবিলের পায়ের উপর দিল এক পাড়া। সাথে সাথে নাবিলের সব গোড় কেটে গিয়ে পা ধরে কুকিয়ে উঠল সে। আউস! মাইশু, কি করলে এটা? আমার পা মনে হয় ভেঙে গেল রে। বলতে বলতে নাবিল পা ধরে বিছানায় বসে পড়েছে। মাইশা দুষ্ট হেসে বলল, আমার কি দোষ বলো? গাড়ি ভুল রাস্তায় আসছিল, তাই তো পা দিয়ে ব্রেক টানার চেষ্টা করছি। তাই বলে এমন করবে? উফ, খুব ব্যথা পেয়েছো না? না, ব্যথা পাবো কেন? পেয়েছি, খুব আরাম লাগছে। যে পায়ে মাইশা পাড়া দিয়েছিল ওই পাটা বিছানায় তুলে দূরে রেখে কথাটা বলল নাবিল। নাবিল এখনো উয়াহ করে কুকিয়ে যাচ্ছে দেখে মাইশার এবার কেন যেন নিজেরই খারাপ লাগতে লাগলো। হয়তো একটু বেশি জোরে ব্যথা পেয়েছে, এমনটা না করলেও পারতে সে। নাবিলের কাছামাছি মুখ দেখে মাইশা দাঁড়িয়ে থাকতে পারলো না। দ্রুত হাতের গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে দিয়ে চটজলদি নাবিলের পায়ের কাছে এসে বসে পড়লো। দেখি আসলে আমি বুঝতে পারিনি এমন ভাবে লাগবে পায়ে। দেখি পাটা মালিশ করে দিলে একটু ভালো লাগবে। কথাগুলো বলতে বলতে মাইশা নাবিলের পায়ে হাত দিল। সাথে সাথে নাবিল পা থেকে মাইশার হাতটা সরিয়ে দিয়ে ধমকের স্বরে বলল, কি করছোটা কি? পায়ে হাত দিচ্ছ কেন? ব্যথা যেহেতু আমি দিয়েছি তাই আমি নিজেই এটা সারাতে চাইছি। ছাড়ো আমার হাত আর পাটা মালিশ করতে দাও। আরে দূর পাগলি, আমি অতটা ব্যথা পাইনি যে তোমাকে আমার পায়ে হাত দিতে হবে। একটু ব্যথা পেয়েছিলাম, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। এই দেখো কোনো ব্যথা নেই। বলে নাবিল ব্যথা পাওয়ার পাটা নিচে রেখে দিয়েছে। সত্যি ব্যথা নেই তো? মাইশার কণ্ঠে চিন্তা। নাবিল আলতো করে মাইশার গালে হাত রেখে কোমল স্বরে বলল, একদমই না। আচ্ছা, বাবা মা কোথায়? বাসায় আসার পর দেখলাম না যে। মাইশা বুঝতে পারলো নাবিল কথা ঘোরাতে চাইছে, তাই সেও আর বিষয়টাতে পড়ে না থেকে জবাব দিল, রুমেই আছে। আসলে বাবার শরীরটা একটু খারাপ লাগছে বলছিল, তাই হয়তো বাবার কাছে বসে আছে।
একে বাবার শরীর খারাপ লাগছে মানে আমাকে কল করেনি কেন? আর আসার পর থেকে তুমিও তো একবারও বললে না বাবার শরীর খারাপের কথা। আর আমি তোমাকে কল দিতে চেয়েছিলাম, কিন্তু বাবা মা দুজনেই বারণ করলেন। এটা নাকি তেমন কিছু না, প্রায় নাকি ওনার এমন লাগে, তাই আমি আর ভুলিনি তোমায়। হাত পা লেগে আসছিল কি? হ্যাঁ, একদম বসে থাকতে পারছিলেন না, হাঁটতে পর্যন্ত পারছিলেন না। আমি আর মা দৌড়ে রুমে নিয়ে গেলাম। আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। মাকে ডক্টরকে ডাকতে বললে মা বললেন ডক্টর ডাকতে হবে না, একটু বিশ্রাম নিলেই নাকি ঠিক হয়ে যাবে। মা ঠিকই বলেছে, বাবার আসলে এমন প্রায় হয়। প্রথম প্রথম এটার জন্য ডক্টরে দেখিয়েছিলাম, কিন্তু পরে যখন ডক্টর বললো এটা তেমন ভয়ের কোনো কারণ নেই, তখন থেকে আর ডক্টর দেখাই না। আমরা বললেও বাবা দেখাতে চায় না, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যায়। আচ্ছা, তুমি যে বললে তুমি আর মা ধরে বাবাকে রুমে নিয়ে গেলে, ভাবি ধরেনি? ভাবি কোথায় ছিল তখন? একটা কথা বলি, আমাকে ভুল বুঝে না। আসলে বাবার যখন শরীর খারাপ লাগছিল তখন ভাবি ড্রয়িং রুমেই ছিল, আমি আর মা কিচেনে ছিলাম। বাবা নাকি ভাবিকে অনেক বলেছি একটু বাবাকে ধরে সোফায় শুইয়ে দেওয়ার জন্য, কিন্তু ভাবি কি করেছে জানো? কি করেছে? ভাবি আমাদের দুজনকে কিচেন থেকে ডেকে দিয়েছে ঠিকই, অথচ ভাবির নাক মুখ কুঁচকে রুমে চলে গিয়েছে। বাবা মা দুজনেই ভাবির ব্যবহারে অনেক কষ্ট পেয়েছেন। তারপর আমি আর মা ধরে বাবাকে রুমে নিয়ে গেলাম। এ আর মানুষ হলো না। আমার বাবার শরীর খারাপ করেছে আর ও নাক মুখ কুচকাচ্ছে না। দাঁড়াও, আজ আমি ওর নাক মুখ কুচকানো বের করছি। সে কোন নবাবের মেয়ে আমি দেখব। বলে নাবিল বসা থেকে দাঁড়িয়ে গেল সুমির কাছে যাওয়ার জন্য, কিন্তু মাসা হাত ধরে আটকে দিয়েছে। কি হলো? আমার হাত ধরলে কেন? ছাড়ো আমায়, আমি দেখতে চাই ও কোন নবাব বংশ থেকে এসেছে। কিছু বলি না বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ছাড়ো আমার হাত। তুমি শান্ত হও, যা হওয়ার তা হয়ে গেছে। এখন তুমি ভাবিকে কিছু বলতে গেলে কিছু ঠিক হবে না, উল্টো অশান্তি হবে। তখন বাবা মাও আমায় ভুল বুঝবে, বলবে স্বামী আসতে না আসতে ঘরের কথা স্বামীর কানে তুলে দিয়েছি। প্লিজ তুমি কাউকে কিছু বলো না, অ্যাটলিস্ট আমার জন্য হলেও বলো না। নাবিল মায়েশার কথাগুলো শুনে কিছু একটা ভেবে হঠাৎ শান্ত হয়ে বসে পড়ল। মায়েশা যেন হাঁপ ছেড়ে বাঁচল। কয়েক সেকেন্ড চুপ থেকে নাবিল শান্ত কণ্ঠে বলল, চলো বাবার রুমে যাই, দেখি এখন কেমন লাগছে। হ্যাঁ চলো। নাবিল আর মায়েশা দুজনেই কামাল হোসেনের রুমে চলে গেল কামাল হোসেনকে দেখতে। কামাল হোসেন এখন একটু ভালো বোধ করছে, তাই আধশোয়া হয়ে বসে ছেলের সাথে কিছু সময় কথা বললেন। আসলে ওনার এটা কোনো রোগ নেই, যখন শরীরটা বেশি দুর্বল হয়ে পড়েন তখন হাত পা গুলো অচল হয়ে যায়। তাছাড়া তেমন কিছুই নেই। সবাই কথা বলতে বলতে ডিনারের টাইম হয়ে এলে সবাই ডিনার করতে নিচে চলে আসলো। যেহেতু এই বাড়ির প্রতিদিন খাবার খাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, তাই ওরা ডাইনিং এ আসার একটু পর সুমিও ডাইনিং এ এসে বসলো। কেউ কিছু বললো না, বরং যে যার মতো করে খেতে শুরু করলো, কারণ আগে থেকেই মাইশা সব ডাইনিং এ সাজিয়ে রেখেছিল। যদিও লায়লা হক সাহায্য করতে চেয়েছিল, কিন্তু মাইশা করতে দেয়নি। মাইশার প্রতিটা কাজে নাবিল রীতিমতো মুগ্ধ হয়। মেয়েটা সবকিছুতে যেন একদম পারফেক্ট। নাবিলার খাওয়া শেষ হলে নাবিল উঠে রুমে চলে যায়। এরপর কামাল হোসেন আর সুমিয়ে চলে গিয়েছে। থেকে গিয়েছে শুধু লায়লা হক। একি মা, দাঁড়িয়ে আছেন কেন? বাবা তো রুমে গেল, আপনিও রুমে যান। টেনশন করবেন না, এদিকটা আমি সামলে নিব। তোমার একা একা সব গুছাতে সমস্যা হবে মা, তাই আমি সব গুছিয়ে দিয়ে তারপর রুমে যাব। আমাকে ক্ষমা করে দিও মা। মাসে টেবিলের উপর থাকা সবার প্লেটগুলো নিয়ে এক এক করে পানি ঢেলে কিচেনে নিয়ে যাওয়ার জন্য গুছাচ্ছিল। হঠাৎ শাশুড়ি মুখে এমন কথা, ক্ষমার কথা শুনে অবাক হয়ে তাকালো। শাশুড়ির দিকে অবাক কণ্ঠে বলে, কি বলছেন মা? আপনি ক্ষমা চাইছেন কেন আমার কাছে? আপনি ক্ষমা চাওয়ার মতো তো কিছু করেননি। লায়লা হক তরকারির বাটিগুলো একটা একটা করে ট্রয়ের উপর রাখতে রাখতে বললেন, কে বলেছে আমি ক্ষমা চাওয়ার মতো কিছু করিনি? আমি করেছি। তোমাকে রুমে পাঠিয়ে দেওয়া উচিত ছিল আমার। তোমাদের সবে বিয়ে হয়েছে, আমার উচিত ছিল তোমাকে নাবিলের সাথে সময় কাটানোর জন্য সুযোগ দেওয়া, কিন্তু আমি সেটা না করে তোমাকে দিয়ে রাত 10টা অবধি কাজ করাচ্ছি। এটা কি ক্ষমা চাওয়ার মতো কাজ নয়? আমাকে ক্ষমা করে দিও মা। ছি ছি মা, আপনি এসব কি বলছেন? এখানে ক্ষমা চাওয়ার মতো তো কিছু হয়নি। আর বাড়ির বউদের কাজ করতে হয়, এটাই তো স্বাভাবিক। আপনি এটা নিয়ে একদম ভাববেন না। ভাবতে হয় না মা।
ভাবনায় এসে যায়, বাড়ির বউ তো শুধু তুমি নও, সুমিও এই বাড়ির বউ। কই, ও তো বউ হিসেবে কোনো কাজ করে না, শুধু হাতটা দিয়ে ভাতগুলো খায়। ওকে যখন আমরা কিছু করতে বলতে পারছি না, তাহলে তোমার উপরে একটু জুলুম হয়ে যাচ্ছে না? তুমি কেন শুধু শুধু সব কাজ করবে? এই ভেবে আমার নিজের উপর রাগ হচ্ছে। প্লিজ মা, আপনি এসব নিয়ে টেনশন করেন না তো। মোটেও আমার উপর জুলুম করছেন না আপনারা। আমি নিজ থেকে এসব করছি। আপনি এসব ভেবে নিজে অসুস্থ হয়ে যায়েন না। আপনি অসুস্থ হয়ে গেলে তখন কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ থাকবে না। মানসার কথা শুনে লায়লা হক ফিক করে হেসে দিলেন। মুচকি হেসে বললেন, পাগলি মেয়ে, খুব দুষ্টু আছো দেখছি। মাইশা হাসলো। বেশ কিছু সময় পর মাইশা সব গুছিয়ে রুমে চলে আসলো। লায়লা হক নিজের রুমে চলে গিয়েছেন। মাইশা রুমে এসে দেখলো নাবিল শুয়ে শুয়ে মোবাইল টিপছে। মাইশা কিছু না বলে ওয়াশরুমে গিয়ে নিজের প্রয়োজন সেরে মিনিট তিনেকের মধ্যেই বেরিয়ে আসলো। অতঃপর জানালার পর্দা টেনে দিয়ে বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়ল। দুজনের মাঝে বেশ খানিককে ফাঁক রেখেই শুয়েছে মাইশা, অর্থাৎ নাবিলের বালিশে আর মাইশার বালিশে। তবে নাবিলের দিকে ফিরেই শুয়েছে। মাইশা শুতে দেখে নাবিল ফোনটা বালিশের পাশে রেখে দিয়ে সেও মাইশার দিকে ফিরে শুয়েছে। তবে নাটক সিনেমার হিরোদের মতো মাইশাকে বুকে টেনে নেয়নি কিংবা জড়িয়েও ধরেনি, বরং ঠায় নিজের বালিশে শুয়ে রইল। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলেও কেউ কোনো কথা বলছে না। বোধহয় একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনছে। নীরবতাকে বিদায় জানিয়ে মাইশাই প্রথম কথা বলল, নাবিল। নাবিল মাইশার চোখের দিকে তাকিয়ে থেকে ছোট করে উচ্চারণ করলো, তুমি আমার উপর রাগ করনি তো? রাগ করার মতো কিছু কি করেছ? না মানে আমি যে তোমার কাছ থেকে সময় নিয়েছি, তোমাকে এখন স্ত্রীর অধিকার দেইনি, তাই বলেছিলাম। আর কি তুমি আমার উপর রেগে আছো? কেন? রাগ করলে রাগ ভাঙাবি বুঝি? হ্যাঁ মানে না, আসলে বলেছিলাম যে প্লিজ রাগ করো না আমার উপর। আসলে আমরা তো কেউ কাউকে চিনতাম না, তাই আমার মনে হয় আমাদের মাঝে শারীরিক মিলন হওয়ার আগে মনের মিলন হওয়া দরকার। আই মিন, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। আর এই জন্য আমি তোমার কাছ থেকে সময় নিয়েছি। বেশি দিন সময় দিতে হবে না আমায়, মাত্র হাতে গোনা কয়েকদিন সময় দাও, তাতেই হবে। প্লিজ, ভুল বোঝো না আমায়। মায়েশার কথাগুলো কেন যেন নামিলে যৌক্তিক মনে হলো, তাই সে আর একটু মায়েশার গা ঘেঁষে মায়েশার গালে আলতো করে হাত রেখে নরম গলায় বলল, তোমার যতদিন মন চায় সময় নাও, টেনশন করো না। আমি তোমাকে কোনো রকম ভুল বুঝছি না। বিয়ে করেছি বলে এমন নয় যে বউয়ের অনুমতি ছাড়াই বউকে ভোগ করব। আমি সব পুরুষদের মতো নয়। আমি তো জানি আমাদের মাঝে যে জড়তা আছে তুমি সেটা আগে দূর করতে চাইছো। সো ডোন্ট ওয়ারি। এখন ঘুমাও তো, এসব নিয়ে একদম ভেবো না। ঘুমাও তুমি, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মায়েশা এতক্ষণে একটু হালকা হয়েছে। মায়েশার মনে হচ্ছিল নাবিল ওর উপর রেগে আছে, তাই নিজের ভিতর একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু এখন নাবিলের কথা একটু হালকা লাগছে। কি হলো? আমার দিকে তাকিয়ে আছো কেন এখনো? ঘুমাতে বলেছি না, চোখ বন্ধ করো। মাইশা আরো কয়েক সেকেন্ড নাবিলের চোখের দিকে তাকিয়ে থেকে মুচকি এসে নাবিলের গা ঘেঁষে নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। নাবিল প্রথমে অবাক হলে পরে স্বাভাবিক হয়ে সেও মাইশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে চোখ জোড়া বন্ধ করলো। রাতটা না হয় স্বপ্নতেই কেটে যাক। সব সময় যে সব রাত ভালোবাসাময় হবে তা তো কথা নেই। কিছু রাত আসে স্বপ্ন দেখার জন্য, শুধু স্বপ্নের জন্যই। দেখতে দেখতে কেটে গেছে ৭-৭টা দিন। মায়েশার দিনগুলো ভালোই যাচ্ছে। যতক্ষণ নাবিল বাসায় থাকে ততক্ষণ নাবিলের সাথে গল্প করে আর বাকিটা দিন শ্বশুর শাশুড়ির সাথে গল্প করে কাটায়। কামাল হোসেন আর লায়লা হক এই কয়দিনে মায়েশাকে অনেক বেশি আপন করে নিয়েছেন। কারণ মায়েশা মেয়েটাই এমন যে ওকে যে কেউ সহজে আপন করে নিতে বাধ্য হবে। আজ শুক্রবার, ছুটির দিন হয় নাবিল আজ পুরোটা দিন বাড়িতেই আছে। জোহরের নামাজ আদায় করে এসে নাবিল আর নাবিলের বাবা দুপুরে খাবার খেতে সোজা ডাইনিং এ বসে পড়ল। তখনও মায়েশা আর লায়লা হক টেবিলে খাবার এনে রাখছিলেন। এরই মধ্যে মায়েশা গিয়ে সুমিকেও একবার ডেকে আসলো। সব খাবার টেবিলে এনে রাখা হলে লায়লা হকও এবার স্বামীর পাশের চেয়ারটিতে বসে পড়লেন। ফের মায়েশার দিকে তাকিয়ে বললেন, কিরে মা, এখনো দাঁড়িয়ে আছো কেন? সব তো আনা হয়ে গেছে, বসো এবার। কিন্তু মা, ভাবি তো এখনো আসলো না। আর ও চলে আসবে, তুমি বসো তো। ওই তো বৌমা আসছে, তুমিও বসে পড়ো এবার।
মাইশা তাকিয়ে দেখলো সত্যি সুমি আসছে। জি মা। আচ্ছা বলে মাইশা যেই না নাবিলের পাশে চেয়ারটিতে বসতে যাবে অমনি হুট করে সুমি দৌড়ে এসে বসে পড়লো। মাইশাকে অনেকটা ধাক্কা দিয়ে দৌড়ে এসেছে সুমি। ভাগ্যিস মাইশা পড়তে গিয়েও নিজেকে সামলে নিয়েছে। সুমিকে এমন দৌড়ে এসে বসতে দেখে মাইশা বেশ অবাক হলো। এমন দৌড়ে এসে বসার কি আছে সেটাই বুঝতে পারছে না মাইশা। আর একটু হলেই তো ওর কিছু একটা হয়ে যেত। তবে মাইশা ব্যাপারটাতে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে দ্বিগুণ অবাক হয়েছে ডাইনিং এ বসে থাকা সবাই। নাবিল তো অবাক হয়ে একবার সুমির দিকে তাকাচ্ছে আর একবার মাইশার দিকে তাকাচ্ছে, আবার মুহূর্তে চোখ সরিয়ে বাবা মায়ের দিকে তাকাচ্ছে। তবে নাবিল এটা বুঝতে পারছে যে মাইশার চেয়ে বাবা মা বেশি অবাক হয়েছে। ওনারা অবাক হয়েছেন বললে ভুল হবে, রীতিমতো রেগে আগুন হয়ে গেছেন। নাবিলের এখন একটাই ভয় হচ্ছে, বাবা মা যদি মাইশার সামনে কোনো সিন ক্রিয়েট করে, যদি কোনো রকম মাইশার সন্দেহ হয় এমন কথা বলে ফেলে। নাবিলের ভাবনার মধ্যেই লায়লা হক বলে উঠলেন, বৌমা এমন তাড়াহুড়ো করে বসার কি আছে? চেয়ারটাতে কেউ নিয়ে যাচ্ছে না। আর যদি কেউ বসেও যায় তাহলে চেয়ারটা ছাড়া আর কোনো চেয়ার নেই এমন তো নয়, আরো চেয়ার আছে, ওইগুলোতে বসতে। মা আসলে থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। পরের বার থেকে এমন তাড়াহুড়ো করে বসতে এসো না, হয়তো কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারতো এখন। আর একটু হলেই তো তোমার সাথে লেগে মাইশা পড়ে যেতে নিয়েছিল, ভাগ্যিস পড়েনি। নিজের সুবিধার জন্য এমন কোনো কাজ করো না যেটাতে অন্যের অসুবিধা হয়। কথাটা মাথায় রেখো, তুমি ছোট বাচ্চা নও যে তোমাকে সবকিছু ভেঙে বলতে হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। মাইশার শাশুড়ির কথার ইঙ্গিত বুঝতে না পারলেও নাবিলের বুঝতে দেরি হলো না মা কি বুঝাতে চাইছে। মাইশা যাতে কোনো রকম কিছু আঁচ করতে না পারে তার জন্য নাবিল বলে উঠল, মা বাদ দাও তো, বাদ দাও না। বাবির বোধহয় বেশি ক্ষুদে লেগেছিল তাই এমন তাড়াহুড়ো করে এসে বসে পড়েছে। আর তাছাড়া বাবিটি ইচ্ছে করে মাইশাকে ধাক্কা দেয়নি, ভুলবশত মাইশার গায়ের সাথে লেগে গিয়েছে। মাইশা তো আর পড়ে যায়নি। ভাবি যখনই বসেই পড়েছেন মাইশা না হয় অন্য চেয়ারে বসবে। মাইশা এতক্ষণ পুরো ব্যাপারটাতে তেমন অবাক না হলেও এখন নাবিলকে সুমির হয়ে সুপারিশ করতে দেখে বেশ অবাক হলো। কারণ মাইশা পরিষ্কার দেখছে সুমি ইচ্ছে করে দৌড়ে এসে ওর গায়ের সাথে লেগে ওর আগে নাবিলের পাশের চেয়ারটিতে বসে পড়েছে। আর সেটা নাবিলও দেখেছে। তাহলে নাবিল কেন তারপরে সুমির হয়ে সুপারিশ করছে? যেখানে নাবিল ওর পক্ষ হয়ে কথা বলার কথা সেখানে ওর পক্ষ হয়ে না বলেই বলছে না, উল্টো লায়লা হক যখন বলছেন তখন সুমির হয়ে লায়লা হককে সুপারিশ করছে। মাইশার কেন যেন মনটা খারাপ হয়ে গেল, তবে মুখে সেটা প্রকাশ করলো না। নাবিল আমাকে রাগিয়ে দিস না, আমাকে বাধ্য করিস না। আগের বাকি কথা আর শেষ করতে পারলেন না লায়লা হক। তার আগে মাইশা মেকি হেসে বলল, মা বাদ দিন এসব, দুপুর গড়িয়ে যাচ্ছে। এসব নিয়ে পড়ে না থেকে আমাদের এখন খাওয়া শুরু করা উচিত। আমি এখানে চেয়ারটাতে বসে পড়ছি, আপনারা খাওয়া শুরু করেন। বলে মাইশা একটা চেয়ার টেনে বসে পড়লো। সবাই খাওয়া শুরু করেছে অতি বিলম্বে। সবাই খাবার খাচ্ছিল। খাওয়ার মাঝখানে হঠাৎ লায়লা হক গলা জেরে বলে উঠলেন, নাবিল তোকে একটা কথা বলার ছিল। নাবিল ভাতের গ্লাস মুখে দিচ্ছিল। হঠাৎ মায়ের কথা শুনে নাবিলের হাত অটোমেটিক প্লেটে ফিরে আসে। হাতের বাটটুকু প্লেটে রেখে দিয়ে মায়ের দিকে তাকায় সে। তবে স্বাভাবিক চেহারা নিয়ে তাকালেও নাবিলের মনে বেশ ভয় করছে মায়ের ওর সাথে কথা বলার আছে শুনে। এখন কি আবার বলবে আল্লাহ জানে। নাবিলের পাশাপাশি মায়েশাও তাকালো শাশুড়ির দিকে। হ্যাঁ মা বলো, কি কথা? আগামী 2 দিনের মধ্যেই একটা কাজের লোক জোগাড় করে নিয়ে আসবি, এটাই বলা ছিল। সাথে সাথে নাবিলের মুখটা স্বাভাবিকের চেয়ে অবাক আকারে ধারণ করলো। শুধু নাবিল অবাক হয়েছে এমন নয়, নাবিলের পাশাপাশি কামাল হোসেন আর সুমিও বেশ অবাক হয়েছে। মা কাজের লোক আর কার জন্য লাগবে বলো তো? আই মিন কাদের বাসার জন্য কাজের লোক খুঁজছো তুমি? নাবিলের কথায় লায়লা হক রাগী চোখে তাকালেন নাবিলের দিকে। কর্কশ গলায় বললেন, তোর কি মনে হয় আমি সার্ভেন্ট ফাইন্ডিং ম্যানেজমেন্টের কাজ করি? চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করুন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।